9 সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর 3 সময় 6 মিনিট কত বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেটের আলোচনা অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য। দিনাজপুর সদর 3 আসনের জনগণের পক্ষে এই বাজেটকে সময়োপযোগী, জনকল্যাণমুখী এবং জনবান্ধব বাজেট হিসাবে স্বাগত জানাই। এই বাজেটের মাধ্যমে দেশ একটি কল্যাণমুখী দেশে রূপান্তর হওয়ার বিষয়ে একটি ইতিবাচক পদক্ষেপ। মাননীয় স্পিকার, একটি গানের দুটি লাইনের কথা বলে আমি আমার কথা শুরু করব। সেটি হলো, আমরা যখন ছোট ছিলাম তখন একটি ছবি দেখেছিলাম, গোলাপি এখন ট্রেনে, ছবিটির নাম। সেই ছবির মধ্যে আমরা একটি গান শুনেছিলাম, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। আজকে 26-27 অর্থ বছরে বাজেটের পরিমাণ 9,38,000 কোটি টাকা। এই বাজেট বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ ব্যবস্থাপনা। জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এই বাজেট সত্যিকার অর্থে জনকল্যাণমুখী বাজেট হিসেবে প্রতিষ্ঠিত হবে। যে কথাটি বলতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয় যে 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করেছেন, এই বাজেটে আমরা স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের চিত্র আমাদের চোখের সামনে। সেটি হলো, এই বাজেট হওয়ার পরে কেউ বলেনি যে গরিব মারার বাজেট। কেউ যদি বলে থাকে সেটি তারা অন্ধ হয়ে বলেছে। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমি বলবো যে আজকের এই বাজেট জনগণের কল্যাণমুখী একটি বাজেট। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আমাদের জাতির সামনে উপস্থাপন করেছেন 26-27 অর্থ বছরের বাজেটে। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মোকাবেলা করে সরকার যে বাজেট প্রণয়ন করেছে তা দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত বাজেট রাখা হয়েছে, দিনাজপুর সদর 3 আসন একটি অবহেলিত। এই আসনের দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড না হওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলবো, দিনাজপুর সদর 3 আসনের জন্য এলজিডি কর্তৃক একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে দিনাজপুর 10টি ইউনিয়ন এবং পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য আমি আপনাকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দের আদলে আমি বলবো যে দিনাজপুরে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একটি মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন। সেটি বিগত তৎকালীন স্বৈরাচার সরকার সেটি বাতিল করেছিল। পরবর্তীতে মাননীয় আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেটি স্থাপন করেছিলেন। আজকে সেই দিনাজপুর মেডিকেল কলেজটি 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ। সেখানে আমি গত শনিবার আমি গিয়েছিলাম কিছু রোগীকে দেখার জন্য। সেখানে 500 আসনের রোগীদের বিপরীতে সেখানে থেকে 1000 থেকে 1200, যেখানে 500 আসনের রোগীদের খাবার ব্যবস্থা থাকে কিন্তু বাকি রোগীদের খাবার ব্যবস্থা থাকে না। তাই আমি বলবো সেই দিকটি বিবেচনা করে
দিনাজপুর মেডিকেল কলেজকে 500 আসন থেকে 1000 আসনে বর্ধিত করার বিশেষ অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সরকার রুগ্ন শিল্প এবং এই শিল্পগুলোর প্রতি বিশেষ প্রণোদনা প্রদান করেছেন, এই বাজেটে ধরা রাখা হয়েছে। আমি দিনাজপুরের তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কর্তৃক যে দিনাজপুর সদরপুরে টেক্সটাইল মিলটি ছিল সেটি আজকে বন্ধ হয়েছে। সেই টেক্সটাইল মিলটি চালু করার মধ্য দিয়ে আমি দিনাজপুরে কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেটি আমি চালু করার প্রস্তাব করব। মাননীয় স্পিকার, দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশাপাশি দিনাজপুরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদের জন্য তেমন কোনো নাই। একটি সরকারি স্কুল, জেলা স্কুল এবং একটি গার্লস স্কুল আছে। তার পাশাপাশি আমি দিনাজপুরে একটি ক্যাডেট কলেজ করার দিনাজপুরবাসীর পক্ষ থেকে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। এখনো বাকি রয়ে গেছে, বলেন 1 মিনিটে বলেন। 2 মিনিট 2 মিনিট না, 1 মিনিটে শেষ করেন। আমার নির্বাচন এলাকা দিনাজপুর 3-এ একটি কৃষি প্রশিক্ষণ ATI প্রতিষ্ঠার জন্য আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় কৃষি মন্ত্রণালয়ের কাছে আমি অনুরোধ করব। 2 নম্বর, মাননীয় স্পিকার, দিনাজপুর জেলায় একটি আধুনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন স্থাপনের অনুরোধ করি। মাননীয় স্পিকার, দিনাজপুর অঞ্চলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি নির্ভর ও জলবায়ু সহনশীল বিশেষ প্রকল্প গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, আজকের এই 26-27 অর্থ বছরের জাতীয় বাজেটের পক্ষে আমি দৃঢ় সমর্থন জানাচ্ছি। এই বাজেট একটি বাস্তবসম্মত, উন্নয়নমুখী এবং সময়োপযোগী বাজেট, যা দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য সানজিদা ইসলাম, মহিলা আসন 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে মহান সংসদে বাংলাদেশের জনগণের মানুষের জন্য কাজ করবার যে সুযোগ তারা দিয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ। আমি আজকে স্মরণ করতে চাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমাদের চিন্তায়, বিশ্বাসে এবং আমাদের ভালোবাসায় যিনি আছেন, আমাদের শ্রদ্ধায়, যিনি আমাদেরকে সাহস জুগিয়েছিলেন স্বৈরাচারের মুখোমুখি দাঁড়াবার জন্যে, লড়বার জন্যে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বিগত মুক্তিযুদ্ধে আমাদের সকল শহীদেরা এবং সকল বীরাঙ্গনাদের আমি স্মরণ করছি আজকে। পাশাপাশি বিগত স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলন, সেখানে বলপূর্বক গুমের শিকার, বিচার বহির্ভূত হত্যার শিকার সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যায় যাদেরকে হারিয়েছি এবং পরবর্তীতে আমাদের জুলাই যোদ্ধাদেরকে, সকল শহীদকে, আহতকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিয়ে একটি কম্প্রিহেন্সিভ বাজেট উপস্থাপনের জন্য। 2026-27 অর্থ বছরে উত্থাপিত বাজেট শুধু একটি আর্থিক দলিল নয়, এটি দেশের প্রান্তিক মানুষ, নারী, প্রবীণ, প্রতিবন্ধী, শিক্ষার্থীরা এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনেরই রূপরেখা। মাননীয় স্পিকার,
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে জনগণের মান উন্নয়নের, জীবন মান উন্নয়নের জন্য ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য ধারাবাহিকভাবে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করে আসছে এবং তারই এই সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে আমাদের প্রস্তাবিত বাজেটে। এটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বাজেট। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়াতে ভূমিহীন ও প্রান্তিক 42,50,000 কৃষকের জন্য 1,062,50,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করে। সামাজিক নিরাপত্তা খাতে এবারের বাজেট একটি যুগান্তকারী পদক্ষেপ। ফ্যামিলি কার্ডের আওতায় 41 লাখ নারীকে যে ভাতা দেয়া হচ্ছে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তার কর্মসূচির জন্য 1,40,338 কোটি টাকা বরাদ্দ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সামাজিক সুরক্ষা বিনিয়োগ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার পরিমাণ বৃদ্ধি করা এবং উপকারভোগীর সম্প্রসারণের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে উন্নয়নের সুফল প্রতিটি মানুষের ঘরে, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনে বিনামূল্যে ভ্রমণ, মেট্রো রেলের 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্ত একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ আমি মনে করি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকার রেকর্ড বরাদ্দ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। স্বাস্থ্য খাতে জিডিপির 1% বেশি বরাদ্দ দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ পরিকল্পনা, ডায়ালাইসিস ফিল্টারে কর শুল্ক অব্যাহতি, চিকিৎসা যন্ত্রপাতি ও ওষুধ শিল্পের কাঁচামালে শুল্ক প্রত্যাহারের মতো এই উদ্যোগগুলো জনগণের চিকিৎসা ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দ এবং জিডিপির 2% উন্নীতকরণ অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত এবং আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ এবং মানব সম্পদ উন্নয়নে এটা ভিত্তি রচনা করবে। তরুণ উদ্যোক্তাদের জন্যও রয়েছে অত্যন্ত আশার বার্তা রয়েছে এই বাজেটে। 2,000 কোটি টাকার এসএমই পুনঃ অর্থায়ন তহবিল ও যুব ও ক্রীড়া উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার বিশেষ বরাদ্দ রয়েছে, যেটি কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্ভাবনাকে উৎসাহিত করবে। প্রবাসী কর্মীদের জন্য মাইগ্রেন্ট কার্ড চালুর উদ্যোগ, বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর যে উদ্যোগ, 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখা আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি সরকারের দায়িত্বশীলতারই বহিঃপ্রকাশ। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহত যোদ্ধাদের জন্য আবাসন, মাসিক ভাতা ও পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই সিদ্ধান্ত রাষ্ট্রের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা ও আহতদের জন্য ক্যাটাগরি ভিত্তিক ভাতা প্রদান রাষ্ট্রের মানবিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন ও বিচার বিভাগের জন্য 2,128 কোটি টাকা বরাদ্দ এবং সুপ্রিম কোর্টের জন্য 291 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির বাজেট নয়, এটি সামাজিক ন্যায় বিচার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানবিক রাষ্ট্র নির্মাণের বাজেট। এই বাজেটের ইতিবাচক দিকগুলোর সাথেও আরও কিছু বিষয়ে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেখান থেকে তুলে ধরছি। প্রথমত, জেন্ডার বাজেটিংয়ের প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও আমাদের দেশে এর বরাদ্দ ক্রমাগত কমে আসছে। গত 5 বছরে জেন্ডার বাজেট জিডিপি 5.7% থেকে কমে 4.2% নেমে এসছে। আমার মনে হয় এখানে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা অর্জনের জন্য যথাযথ মনোযোগ দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, সামাজিক সুরক্ষা কর্মসূচির একটি বড় অংশ এখনও প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর কাছে কার্যকরভাবে পৌঁছতে পারছে না। শুধু নগদ হস্তান্তরের পরিবর্তে কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা, জবাবদিহিতা এবং বাজেটের কার্যকারিতার মূল্যায়নের উপরে আমার মনে হয় গুরুত্ব দেওয়া প্রয়োজন। তৃতীয়ত, বাংলাদেশের প্রায় 34 লক্ষ পথ শিশু রয়েছে এবং 5,69,00,000 শিশুর একটি বড় অংশ দারিদ্র্য, সহিংসতা ও শিশু শ্রমের ঝুঁকিতে রয়েছে। অথচ তাদের জন্য সমন্বিত পুনর্বাসন কর্মসূচির বরাদ্দ এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাননীয় স্পিকার, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণ,
মানসিক স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং স্থানীয় সরকার পর্যায়ে নির্দিষ্ট বরাদ্দের জন্য আরও গুরুত্বের সাথে এই বিষয়গুলো বিবেচনা করার জন্য দরকার বলে মনে করি। মাননীয় স্পিকার, আমি কিছু আপনার কিছু প্রশ্ন রাখতে চাই। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের জন্য বাজেটে কোনো আলাদা নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে কিনা? গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা প্রদানে সরকার কি কি উদ্যোগ নেবে এবং বাজেটে বরাদ্দ রাখার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? সত্য উদ্ঘাটন, পুনর্বাসন ও ক্ষতিপূরণের লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠনের বিষয়টি আমাদের বিবেচনায় আছে কিনা? পাশাপাশি ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটে সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে? বিচার বিভাগের মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনি আরো 2 মিনিট বলুন। ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটের সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে? বিচার বিভাগের মামলা জট কমাতে নতুন বিচারক, প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ নিয়োগের জন্য কতগুলো নতুন পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে? পাশাপাশি সাক্ষী সুরক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনা এবং আধুনিক ফরেনসিক অবকাঠামো গড়ে তুলতে কী ধরনের বাজেটারি ব্যবস্থা রাখা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিশেষ ট্রাইব্যুনালগুলোর বিচার কার্যক্রম দ্রুততর করতে পৃথক জনবল কাঠামো ও প্রশাসনিক সহায়তা বৃদ্ধির কোনো উদ্যোগ রয়েছে কিনা? মাননীয় স্পিকার, বাজেট আলোচনার পাশাপাশি আজকে আমি আমার পক্ষ থেকে ঢাকা 14 পক্ষ থেকে কাউন্দিয়াবাসীর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2 লক্ষ মানুষের যেই আকাঙ্ক্ষা 54 বছরে তারা একটা ব্রিজ পায়নি, সেটার অনুমোদন পেয়েছেন গতকালকে। তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আমাদের এখানের ঢাকা 14 মাননীয় সংসদ সদস্য আছেন। আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই নতুন বাংলাদেশটা বিনির্মাণ করার জন্য মনে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, কারণ যেই স্বৈর শাসনের নির্যাতনের ভিতর দিয়ে আমরা এসেছি, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ গড়তে আমাদের মনে হয় আমরা যদি সকলে একত্রিতভাবে কাজ করি, ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমার দেশ আমার কাছে সবচেয়ে বড়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026 এবং 27 অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে, এটি আকারে বড় হলেও এটি অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। কারণ বাজেটের আকারের সমস্যা নয়, বরং সমস্যা হচ্ছে বাস্তবায়নের সক্ষমতা। বড় বাজেট তখনই কার্যকর হবে যখন পরিকল্পনা বাস্তবায়ন এবং জবাবদিহিতা একসাথে শক্তিশালী হবে। সেই দিক থেকে আমরা এবারে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, একটা বিরাট অঙ্কের, সেই দৃষ্টিকোণ থেকে অর্থ সংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো একটা হলো যে কর রাজস্ব আদায়ের ব্যাপারে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অর্থনীতির একজন ছাত্র হিসেবে এটি খুব বড় বলে মনে করব না, কিন্তু বিগত সময়ের যে অভিজ্ঞতা, পর্যালোচনা এবং
যে ধারাবাহিকতা, তাতে এই বিষয়টা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে ঘাটতি বাজেটের বিষয়টা, যেটা ঋণের উপর নির্ভরশীল এবং এই ঋণটা আমাদের দেশের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ যদি না পাওয়া যায়, তাহলে আমাদের যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোর উপর এর প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের যে আমানত ব্যাংকগুলোতে রক্ষিত রয়েছে, এটি সরকারের ঋণের খাতায় চলে যাবে। সরকার ঋণ নিয়ে এই কার্যক্রম পরিচালনা করবে। অপরদিকে সাধারণ যারা বিনিয়োগ করবে, যা নতুন করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করবে, তাদের সকল পথ বন্ধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমরা অনেকেই হয়তো বিষয়টা লক্ষ্য করি নাই যে আমাদের যে বর্তমান যে ঋণ, একটা ঋণ আছে আড়াল ঋণ, যেটা 6.4 লক্ষ কোটি টাকা। এটাও একটা বড় ধরনের বাধা আমাদের। আড়াল ঋণ কাকে বলে? যেই ঋণটা সরকারের বা যে কোনো প্রতিষ্ঠানের যে আয় ব্যয় হিসাব যেটা পরিলক্ষিত হয়, দেখা যায়, বা ব্যালেন্স শিট, সেখানে এটা উল্লেখ থাকে না। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন কার্য পরিচালনার জন্য প্রতিনিয়তই সেখানে যে ঘাটতি পূরণ করে ভর্তুকি দেয়, সেখানে দেখা যায় যে এই ঋণের মাত্রাটা যোগ হয়ে যায়, যার কারণে এটাও একটা বড় ধরনের ঋণ, যে ঋণের বোঝা আমাদের পূরণ করা বড়ই কঠিন। এই জন্য আমি মনে করি যে এই বিষয়টা অত্যন্ত বড় বাজেট নিলেই হয় যে বেশি কাজ হবে, বিষয়টা এমন নয় এবং এটা অযৌক্তিক বলে আমি মনে করি। রাজস্ব আয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রত্যক্ষ করের চাইতে পরোক্ষ করের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে সরকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। 2 মিনিট একটু, আচ্ছা 2 মিনিট একটু দিলাম। তো সম্মানিত মাননীয় স্পিকার, যেহেতু সময় কম, তো আমি যেটা বলতেছিলাম, এই আয়কর তোলার ব্যাপারে আমাদের পরিকল্পিত যদি টার্গেট করা হয়, বিশেষ করে 10% লোকের কাছে আমাদের 58.38 বাংলাদেশের সম্পদ তাদের কাছে রয়েছে, অথচ এই লোকগুলোকে আইডেন্টিফাই করে তাদের কাছে যদি আমরা প্রত্যক্ষ করটাকে জোরদার করি, তাহলে এটা খুব সহজে আমরা এটা পাবো। তো মাননীয় স্পিকার, আমার এলাকার কয়েকটি কথা বলতে চাই। কুড়িগ্রাম জেলায় কোনো মেডিকেল কলেজ নাই, এই জন্য মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। লালমনিরহাটে একটি পরিত্যক্ত বিমানবন্দর, এটি চালুর জন্য আমি আবেদন জানাচ্ছি। কসাকাটা প্রশাসনিক থানাকে উপজেলায় রূপান্তর করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সারা দেশে প্রতিবন্ধী স্কুল সহ কওমি মাদ্রাসা, স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো এমপিওভুক্ত হয়নি, সেগুলো এমপিওভুক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার চরাঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য, রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস এখানে দেওয়া হয়েছে শুনলাম, দেখলাম বাজেটে, কিন্তু নৌ অ্যাম্বুলেন্সের ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা নাই। এজন্য আমি বলবো, শুধু আমার এলাকা নয়, সারা দেশের চরাঞ্চলে মানুষের, রোগীদের যাতে নিরাপত্তে তারা চিকিৎসা সেবায় নিতে পারে, এই জন্য নৌ অ্যাম্বুলেন্স চালু করা
সব জায়গায় দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। চরাঞ্চলে কৃষকদের সার, বীজ, কীটনাশক এগুলো যাতে করে ফ্রি দেওয়া হয় এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, এই জন্য আমি আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। পরবর্তী বক্তা মোসাম্মদ সানজিদা ইয়াসমিন, মহিলা আসন 31। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহান জাতীয় সংসদে আমাকে প্রথমবারের মতো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রথমেই স্মরণ করছি মহান আল্লাহ তাআলাকে। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি আরও স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকল ভাই বোনদেরকে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাকে এই সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে আসার সুযোগ প্রদান করেছেন। ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে একটি সার্বজনীন এবং জনকল্যাণমুখী বাজেট উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে দৃষ্টিপাত করলে দেখা যায় 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনা করা হয়েছে। এবারের বাজেটে আওয়ামী জোট সরকারের মতো কোনো মেগা প্রকল্পের প্রতি ঝোঁক লক্ষ্য করা যায়নি, বরং মানুষের মৌলিক অধিকার, দৈনন্দিন স্বস্তি এবং দীর্ঘমেয়াদী সংস্কারের প্রতি নজর লক্ষ্য করা গেছে। মাননীয় স্পিকার, এবারের বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। সরকার আগামী অর্থ বছরে 6.5% প্রবৃদ্ধি এবং 7.5% মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে উন্নয়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে এবং কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদনকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে কেবল আয় ব্যয়ের হিসাব হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করা যাবে না। এটি একদিকে যেমন বর্তমান সংকট মোকাবেলার একটি নীতিগত কৌশল, তেমনি অন্যদিকে ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার একটি দীর্ঘমেয়াদী রূপরেখা। মাননীয় স্পিকার, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি চাপে রয়েছে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের ব্যয় বৃদ্ধি তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বর্তমান পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত কয়েক বছরে খাদ্য মূল্যস্ফীতির সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। এই বাস্তবতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ নিঃসন্দেহে এই বাজেটে একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিস্তৃতি নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা করবে বলে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই বাজেটে
নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাস করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। চাল, গম, শিশু খাদ্য, মশলা, খেজুর, কীটনাশক ঔষধ, ক্যান্সারের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, শিল্পের কাঁচামাল, সৌর বিদ্যুৎ উপকরণ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির পণ্য সহ বহু প্রয়োজনীয় পণ্যের ওপর কর ও শুল্ক হ্রাস করা হয়েছে। অর্থাৎ সরকারের নীতি কেবল রাজস্ব আহরণ নয়, বরং ভোক্তার ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারের দিকেও নজর রয়েছে। মাননীয় স্পিকার, আজ বাংলাদেশের অর্থনীতির সামনে তিনটি বড় বাস্তবতা। প্রথমত মূল্যস্ফীতি, দ্বিতীয়ত কর্মসংস্থান এবং তৃতীয়ত বিনিয়োগ। মাননীয় স্পিকার, যদি আমরা এই তিনটি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে পারি তবে এই বাজেট সফল হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বে কেবল সনদ নির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা নির্ভর শিক্ষাই কর্মসংস্থানের প্রধান ভিত্তি। শিল্প, প্রযুক্তি, কৃষি এবং সেবা খাতে দক্ষ জনশক্তির চাহিদা দ্রুত বাড়ছে। ফলে কারিগর ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশের জনমিতিক সুবিধা বাস্তব অর্থনৈতিক সুফলে পরিণত হতে পারে। এ কারণে শিক্ষা খাতে ব্যয়কে ব্যয় নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর প্রজন্ম এমনভাবে গড়ে উঠবে যারা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়বে না, বরং সমাজ ও দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, এই বাজেটে ক্যান্সার সহ 6টি দুরারোগ্য ব্যাধির সহায়তা কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা 65,000-এ উন্নীত করার প্রস্তাব করা হয়েছে এবং এককালীন আর্থিক সহায়তার পরিমাণ 50,000 থেকে 1 লক্ষ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। একই সাথে ধন্যবাদও জানাই 8টি নতুন ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ গ্রহণ করার জন্য। এই বাজেটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবোটিক্স এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আগামী দশকে লাখ লাখ প্রচলিত চাকরি বিলুপ্ত হবে এবং নতুন ধরনের দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি শেষ করেছেন তো? আপনি 1 মিনিটে শেষ, আচ্ছা 2 মিনিটে শেষ করেন প্লিজ। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ যেখানে একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, একজন শিক্ষার্থী দক্ষতা অর্জনের সুযোগ পাবে, একজন নারী নিরাপত্তা মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং একজন প্রবীণ সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা পাবেন, একজন উদ্যোক্তা বিনিয়োগের অনুকূল পরিবেশ পাবেন। এই বাজেটকে আমি শুধু আয় ব্যয়ের দলিল হিসেবে দেখি না, আমি এটিকে দেখি একটি ন্যায়ভিত্তিক, মানবিক, উৎপাদনমুখী এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশের পরিকল্পনা হিসেবে। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি আমার এলাকার রাস্তাঘাট ও আমার জেলা নাটোর নিয়ে 1 মিনিট কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা। আমার নিজ গ্রামের রাস্তাও এখনো পর্যন্ত পাকা নেই। এবার ঈদে বাড়ি গিয়ে
বাড়ি যেতে সমস্যা হয়েছে এবং কাদা রাস্তার জন্য অনেকটা হেঁটেও যেতে হয়েছে। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের উন্নতির জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আরও একটি দাবি জানাচ্ছি। নাটোর শিক্ষা ব্যবস্থা খুবই পিছিয়ে। নাটোরের পাশে সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও নাটোর জেলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। তাই মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে নাটোর জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ইতিহাসের একটি সর্বোচ্চ বড় বাজেট এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, বাজেটটি শুধু বড় নয়, বাজেটে ঘাটতির অঙ্কটিও নিঃসন্দেহে অনেক বড়। সুতরাং এই ঘাটতি পূরণ করার জন্য সরকারকে দেশি এবং বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে। সরকার যদি বিদেশি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিতে পারে, এটা কিছুটা ভালো। ইন্টারেস্টের হার কম, ঋণ পরিশোধে সময় পায় বেশি, এদিক দিয়ে এটি ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বিদেশি ঋণ পাওয়ার নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই কমে গেছে। দেশীয় খাত থেকে আমাদের দেশের ব্যাংকগুলো থেকে যদি ঋণ গ্রহণ করে, তাহলে এমনিতেই ব্যাংকগুলোতে যে ঋণ খেলাপির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অধিক পরিমাণে ঋণ গ্রহণ করলে আমাদের এই ব্যাংক খাতগুলো একসময় দেউলিয়া হয়ে যেতে পারে। মাননীয় স্পিকার, বাজেটের একটা বড় চাপ হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। এই ইন্টারেস্ট গত 25-26 অর্থ বছরে, যেটা প্রায় 1,22,000 কোটি টাকা ছিল, এই অর্থ বছরে একটা বড় অঙ্কের ঋণ পরিশোধ, সুদ পরিশোধ করতে হবে। মাননীয় স্পিকার, যে টাকা সুদ পরিশোধে ব্যয় হয় সে টাকা কিন্তু এদেশের স্কুলে যায় না, হাসপাতালে যায় না, আমাদের কৃষকদের উৎপাদনে ব্যয় হয় না। সুতরাং এই বড় বাজেট দিলেই শুধু হবে না, বাজেট বাস্তবায়নের দিকে আমাদেরকে নজর দিতে হবে। মাননীয় স্পিকার, বিএনপি সরকার গঠনের আগে এদেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সমালোচনা করেছিল, কিন্তু সরকার পরিচালনার বাস্তবতায় এসে এদেশে তারা বিদ্যুৎ, জ্বালানি, গ্যাসের দাম সমন্বয়ের নামে মূলত দাম বৃদ্ধি করেছে। মাননীয় স্পিকার, যার ফলে আমাদের উৎপাদন, কৃষি এবং শিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, মূল্যস্ফীতি বাড়বে, জীবনযাত্রার মান অসহনীয় হবে এবং ধীরে ধীরে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, বিশ্বব্যাংকের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় 4 কোটি। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে এই দরিদ্র মানুষদের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের ভাতা এবং কার্ডের কথা উল্লেখ করেছেন। এই ধরনের ভাতা এবং কার্ড দিয়ে দরিদ্র মানুষের কষ্ট সাময়িক লাঘব হতে পারে, কিন্তু দরিদ্র মানুষদের স্থায়ী সমাধান হবে না। দারিদ্র্য বিমোচনের টেকসই এবং কার্যকর সমাধান হলো কর্মসংস্থান সৃষ্টি করা। এই জন্য আমার স্পষ্ট প্রস্তাব হচ্ছে, ভাতা এবং কার্ড নয়, এদেশের যুবক এবং তরুণদের প্রত্যেকের হাতে কাজ তুলে দেওয়ার চেষ্টা করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন। 2টি মন্ত্রণালয়ের 3টি বিভাগে হিসাব করলে দেখা যায় এই বরাদ্দের পরিমাণ হচ্ছে 1,22,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, 14,000 কোটি টাকার হিসাব কোথায় খরচ করবেন, কিভাবে খরচ করবেন,
মাননীয় অর্থমন্ত্রী তা কিন্তু স্পষ্ট করে বলেন নাই। সুতরাং এখানে একটি গোঁজামিলের আশ্রয় নেওয়া হয়েছে। তবে আমার স্পষ্ট প্রস্তাব হচ্ছে, বাংলাদেশে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা আন্দোলন করছে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য আজকে আমার এই বাজেট বক্তৃতায় জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে এদেশের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক শিক্ষক এবং প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা যে সকল সুবিধা পায় তাদের ধাঁচে সুবিধা প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার হুইপ তো টাইম দিচ্ছে না, আপনার হুইপ 1 মিনিট দিয়েছে, 1 মিনিটে প্লিজ কনক্লুড করুন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছে, কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে তার জানালা দরজার পর্দাটি এখনও পর্যন্ত ঝোলানো হয়নি মাননীয় স্পিকার। সুতরাং জোর দাবি জানাচ্ছি। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা 3, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকের এই বাজেট অধিবেশনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক বারবার অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেবকে। যখন এই অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, স্বৈরাচার এরশাদের রেখে যাওয়া খাদের কিনার থেকে অর্থনীতিকে যিনি দাঁড় করিয়েছিলেন, সেই জনাব সাইফুর রহমান সাহেবকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সফল অর্থমন্ত্রী চট্টগ্রামের কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে। আজকের দেশের মানুষের জীবন জীবিকার প্রত্যেকেই যেন সহনীয় পর্যায়ে বসবাস করতে পারে, তার লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের কর মওকুফ থেকে শুরু করে পরিবেশ বান্ধব একটি সরকার প্রত্যেকটি ক্ষেত্রে যে সুচারুভাবে করের হার কমিয়ে দিয়েছেন। আমরা গত শুক্রবার এবং শনিবার যখন এলাকায় ছিলাম, অনেকেই প্রশ্ন করেছে, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনারা কি আলাদিনের চেরাগ পেয়েছেন? প্রত্যেকটি ক্ষেত্রেই কর মওকুফ, কর হ্রাস, দেশ কিভাবে পরিচালনা করবে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ এই সফল অর্থমন্ত্রী যেমনিভাবে বাজেট প্রণয়ন করেছেন, উত্থাপন করেছেন, তেমনিভাবে সফলভাবে বাস্তবায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, নকল মুক্ত শিক্ষাঙ্গনের যে কারিগর, সেই সাবেক সফল শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষার মান উন্নয়নের জন্য। আমি গত সময় বিভিন্ন প্রাথমিক স্কুলে যখন পরিদর্শন করতে যাই, তখন আমি দেখতে পেয়েছি সেই সম্মানিত শিক্ষকবৃন্দ নিজ হাতে ঝাড়ু দিচ্ছেন, শ্রেণীকক্ষ পরিষ্কার করছেন। শিক্ষা খাতে যেহেতু সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, খুব দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটি প্রাথমিক স্কুলে একজন অন্তত পিয়ন নিয়োগ দেওয়া হোক, যাতে অন্তত সম্মানিত শিক্ষক বৃন্দ যাতে নিজ হাতে শ্রেণীকক্ষ পরিষ্কার করতে না হয়, ঘন্টা বাজাতে না হয়, সেই জন্য শিক্ষামন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ রাখছি।
আজকে মাদক এবং একটি জুয়া, আমরা দল মত নির্বিশেষে প্রত্যেক সংসদ সদস্যই আমাদের বক্তব্যে উত্থাপন করি, কিন্তু যে সমস্যাটা মাননীয় স্পিকার দেখা দিয়েছে, সেই মাদক সেবী বা মাদকের ব্যবসায়ী যখন গ্রেপ্তার হয়, কিছুদিন যেতে না যেতেই সে জামিন পেয়ে যায়। গত সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় এক মাদক সেবীকে গ্রেপ্তার করার পর আদালতে সুপর্দ করার পরে আমার পুলিশ ভাইয়েরা থানায় আসার পূর্বেই সেই মাদক সেবীকে থানার সামনে চায়ের দোকানে চা খেতে দেখেছে মাননীয় স্পিকার। এতে আমাদের পুলিশ ভাইয়েরাও নিরুৎসাহিত হয়ে যায়। সেই জন্য মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার আহ্বান থাকবে, উনার সুস্পষ্ট এবং কড়া নির্দেশনা প্রণয়ন করা হোক, কোনোভাবে মাদকের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা যেন জামিন না পায়। মাননীয় স্পিকার, আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো দায়িত্ব পালন করছে। তাদের কোনো লোকবল নেই। যখন মাদক সেবীদেরকে, মাদক ব্যবসায়ীদেরকে তারা ধরার জন্য যায়, তখন তাদের সঙ্গে কোনো পুলিশ থাকে না। মাননীয় স্পিকার, মাদক সেবীরা তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনেক সময় তাদের উপর আক্রমণ চালায়। সেই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যদি সিংহের মতো গর্জন করার সুযোগ দিতে চান, তাহলে তাদেরকে পুলিশের সহযোগিতা দিতে হবে। মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন সময়ে হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হয়, ঠিকাদারের মাধ্যমে। বেতন দিচ্ছে সরকার, কিন্তু লোক নিয়োগ দিচ্ছে ঠিকাদার। এই ঠিকাদার যখন এই কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়, প্রত্যেকের কাছ থেকে আগাম 6 মাসের বেতন অগ্রিম বাবদ নিয়ে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব, আউটসোর্সিং এর নামে কোনো ঠিকাদারের মাধ্যমে কোনো হাসপাতাল, কোনো প্রতিষ্ঠানে যেন নিয়োগ দেওয়া না হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয় যদি উপস্থিত থাকতেন আমি খুশি হতাম। আমি ভালোকে ভালোই বলতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন, বিদ্যুতের সংকট রয়েছে, কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের সৃষ্ট নয়, বর্তমান জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীর সৃষ্টি নয়, এটা পূর্ববর্তী রেখে যাওয়া সরকারের। মাননীয় সদস্য, আপনি আরো 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, রবিবারে আমাকে আশ্বস্ত করেছিলেন মাননীয় হুইপ, চিফ হুইপ, আমাকে প্রথম পর্যায়ে 8 মিনিট, পরবর্তীতে আপনার কাছ থেকে সহানুভূতি নিয়ে আরো 4 মিনিট। আমি রবিবার থেকে অপেক্ষা করছি কথা বলার জন্য, সিরিয়াল পাচ্ছিলাম না। মাননীয় স্পিকার, আর 5 মিনিট মেহরবানি করে দেন। মাননীয় স্পিকার, দেওয়ার মালিক তো আপনার হুইপ, উনি দিয়েছেন 2 মিনিট। মাননীয় চিফ হুইপ মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমাকে 5 মিনিট সময় দেওয়া হোক। 2 মিনিট চলে গিয়েছে। মাননীয় স্পিকার, নতুন করে কাউন্টডাউন শুরু করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের কেন্দুয়া লোক সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত। এই আমার পবিত্র কেন্দুয়াতে জন্মগ্রহণ করেছে অসংখ্য জ্ঞানী লোক। অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নরেন্দ্র সরকার, পাকিস্তানের সাবেক বাণিজ্য অর্থমন্ত্রী হাবিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সহ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সহ ময়মনসিংহ গীতিকার উদ্ভাবক চন্দ্রকুমার দে থেকে শুরু করে পালা গায়ক কুদ্দুস বয়াতি থেকে শুরু করে আব্দুল মজিদ তালুকদার, রওশন ইসদানি, অসংখ্য জ্ঞানীগুণী মানুষের জন্ম হয়েছে আমার এই কেন্দুয়ায়। কিন্তু লোক সাহিত্য একাডেমি হওয়ার কথা ছিল নেত্রকোনা জেলায় কেন্দুয়া, সেটা না হয়ে ফ্যাসিস্ট আমলে প্রধানমন্ত্রীর যে পিএস সাজ্জাদুল ইসলামের সহযোগিতায় সেটা হয়েছে মোহনগঞ্জ। আমার কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, লোক সাহিত্য একাডেমি কেন্দ্রায় প্রতিষ্ঠিত করা হোক, পাশাপাশি
শিল্পকলা একাডেমি আমার এলাকায় কেন্দু আটপাড়াতে নাই। মাননীয় স্পিকার, অনতিবিলম্বে শিল্পকলা একাডেমি স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হোক। মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য। হুইপ আপনাকে আরো 2 মিনিট দিয়েছে, বলুন। স্পিকার, গত রবিবার সেদিন আমাদের বিরোধী দলীয় সম্মানিত আমার শ্রদ্ধেয় নেতা সেদিন উপস্থিত ছিলেন নাই, উপনেতাও সেই সময় উপস্থিত ছিলেন না। আমাদের সেই বিরোধী দলীয় একজন সিনিয়র সদস্য বলেছিলেন মাদক নিয়ে, মদ নিয়ে, সিগারেট নিয়ে। মদের কথা উল্লেখ করতে যে উনি বলেছিলেন এই এলাকায় এই সংসদে যারা রয়েছে ওনার পিছনের সারিতে তারা মাদক গ্রহণ করেন না। আমাদেরকে অঙ্গুলে নির্দেশ করেছিলেন যে মাদক গ্রহণ ওনারা করেন, আমরা করি না। আপনি যদি রেকর্ড দেখতে চান সেটা তলব করলে আপনি পাবেন। মাননীয় স্পিকার, আমরা কখনোই সরকারি দলের সদস্য হোক, বিরোধী দলের সদস্য হোক, সম্মানহানি হয় এই ধরনের কথা কখনো আমরা বলি না, বলবও না। আমি রবিবারে সেই আর্কাইভ থেকে আপনার কাছে অনুরোধ করছি, আমাদের প্রতি যে অঙ্গুলি নির্দেশন করেছিলেন সেটা এক্সপান্স করা হোক মাননীয় স্পিকার। এবং আগামীতেও আমরা মিলেমিশে, সেই সঙ্গে আমি বলতে চাই আমাদের সেই নেত্রকোনার আমার এক সংসদ সদস্য বিরোধী দলের ভাই, যখন ওনার গাড়ির ভাঙচুর করা হয়েছিল, এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন এবং উনি সংসদ সদস্যর সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা তা যেন গ্রহণ করা হয়। আমরা কিন্তু সেই ভাইকে সাথে নিয়ে আমরা যারা জড়িত ছিল সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করেছি, আইনের সহযোগিতা আমরা করেছি। কিন্তু আমরা কষ্ট হয় যখন সেই বিরোধী দলের থেকে সম্মানিত একজন সদস্য যখন আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ প্রদান করে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, সেটাতে আমরা কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। আমরা বলতে চাই ধন্যবাদ। এবার শেষ করেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমি পরীক্ষা করে দেখব যে বিরোধী দল থেকে কোনো অসংসদীয় কথা বলা হয়েছে কিনা, সেটা আমরা পরীক্ষা করে দেখব। কত তারিখে বলেছেন সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। আর একটা আপনি বলেছেন যে অঙ্গুলির নির্দেশ করেছে, ওটাও এক্সপাঞ্জ করে দিতে। অঙ্গুলির নির্দেশ তো এক্সপাঞ্জ করা যাবে না, কথাবার্তা হলে সেটাকে এক্সপাঞ্জ করা যাবে। জয়নাল আবদিন ফারুক, মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডার, কি বলেন? মাননীয় স্পিকার, সকল এমপিদের পক্ষ থেকে আপনার মাধ্যমে, আপনি একজন অত্যন্ত মেধাবী বাংলাদেশের যুদ্ধের একজন সৈনিক। আমরা যারা এখানে 248 জন, মনে হয় 2 জন অনুপস্থিত আছেন হাইকোর্টের রায়ের অপেক্ষায়, আশা করি অচিরে ওই 2 জনও আমাদের সাথে সম্পৃক্ত হবেন এই অধিবেশনে। একটা বিষয় উল্লেখ করতে চাই, গত পরশু মাননীয় আমাদের অপোজিট সংসদ সদস্য মাথা নুয়ে আপনাকে বা এই সংসদে আপনার বিষয়ে সকল সংসদ সদস্যের মাথা নুয়ে একটা বিষয় উত্থাপন করেছেন। আপনি বলেছেন আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে এটা সিদ্ধান্ত দিবেন। এই বিষয়টা একটা সিদ্ধান্ত দেওয়া দরকার। পৃথিবীর অনেক পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আপনার সাথেও। তো সেখানে আমরা দেখেছি এই নিয়মটা আছে, সে নিয়মটা কতদূর ইসলাম পরিপন্থী কিনা এবং আমাদের জাতীয় সংস্কৃতির বিষয়ে কোনো বাধা আছে কিনা, এই বিষয়ে আপনি সিদ্ধান্ত দেওয়ার মালিক। এই বিষয়টার সিদ্ধান্ত আপনি দিবেন। আর একটি বিষয় হলো, এখানে চেয়ার 300-র উপরে আছে, চেয়ারগুলোর অবস্থা, আমরা যারা 16 বছর এখানে ম্যাক্সিমাম আর সহকর্মীরা পুলিশের দ্বারা নির্যাতিত, কারো কোমরে নাই, কারো হাতে ব্যথা, কারো পিঠে ব্যথা। এই চেয়ারগুলো বসা পিছনে গ্যাপ প্রায় 3 ইঞ্চি,
যখন এখানে বসা হয় তখন এই গ্যাপটা পূরণের একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার, কারণ এখানে অনেক ইয়াং এমপি আছেন যারাও বসতে পারেন না এখানে। আর এই চেয়ারগুলোর ওজন দেখেন, এটা করা হয়েছিল আমি জানি, আমি যখন 1991 সালে প্রথম মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে আপনার সাথে এমপি হয়েছিলাম, এই চেয়ারগুলোর সম্বন্ধে তখন প্রশ্ন করা হয়েছিল, রেকর্ড খুঁজলে আপনি পাবেন। তখন এই চেয়ারগুলো এত ওজন করা হয়েছে যেন তুলে নিক্ষেপ করা না হয়, সেই জন্য মনে হয় লোহার শিকড় দিয়ে ওইটা বাধা। যাক, সেটা ইতিহাস আমার চেয়ে আমার বিজ্ঞ স্পিকার মহোদয় আরো বেশি জানে। তো এই চেয়ারগুলো এত ওজন, একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঢুকলেন, দেখেন পিছনে পিন, দেখেন সব সব হাত কেটে ফেলেছে, ধরা যায় না। দেখেন এই চেয়ারগুলো, এই যে সব পিনগুলো ওপেন, প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে, এগুলা নিয়ে একটু দেখার দরকার। আর আরেকটা বিষয়, মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে আছে, একটা বিষয় বলবেন, আপনি অলরেডি দুইটা বলে ফেলেছেন। আর একটা শেষ, এটা আমার বিষয় না, এটা আপনার সবার, এইখানে 350 জন সংসদ সদস্য সবার জন্য। শিক্ষা মন্ত্রণালয় আমার নির্বাচনী এলাকা না, সব মাননীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকা, প্রাইমারি স্কুল আমার এখানে 180টার উপরে প্রাইমারি স্কুল, 2টা নির্বাচন উপজেলা, প্রাইমারি স্কুল হেডমাস্টার নেই। 83,500 মামলা নাকি শিক্ষা মন্ত্রণালয়ের এই বিভিন্ন খাতে মামলা দিয়ে রেখেছেন, কোথাও কোনো শিক্ষক নাই, প্রধান শিক্ষক। ধন্যবাদ। দয়া করে আপনি তার থেকে এই বিষয় জেনে নেবেন। আমরা শিক্ষক চাই, আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট অনেক বেশি, অনুগ্রহ করে মামলার জট আপনি সরাবেন কিনা, আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী একটা বিবৃতি, মাননীয় সদস্য, থ্যাংক ইউ, আপনি নোটিশ দেন, শিক্ষামন্ত্রী বরাবর একটা নোটিশ দেন, তখন আমরা বিবেচনা করব। আর মাথা নোয়ানোর ব্যাপারে আমি পরবর্তীকালে জানাবো। বাকি পয়েন্ট অফ অর্ডারে সাধারণত একটা বিষয় হয়, এবং তাও বাজেট সেশনে পয়েন্ট অফ অর্ডার অ্যালাউ করা হয় না। যাই হোক, তবুও আপনাদের একটু বিরতি দেওয়ার জন্যে, রিল্যাক্স করার জন্যে আমি এটি অ্যালাউ করেছি। পরবর্তীকালে মাথা নোয়ানোর ব্যাপারে পরে জানাবো। এখন পরবর্তী বক্তা সাবিরা সুলতানা, মহিলা আসন, বলুন। অনুপস্থিত। মাননীয় স্পিকার, আপনার সময় 8 মিনিট। হ্যাঁ, মহিলা আসন 14, আপনার সময় 8 মিনিট। সাবিরা সুলতানা, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমি স্মরণ করছি বিগত 17 বছর গুম ও খুনের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, যেখানে আমার প্রয়াত স্বামী শহীদ নাজমুল ইসলাম অন্যতম। মাননীয় স্পিকার, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ নাজমুল ইসলাম যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এবং ঠিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। মাননীয় স্পিকার, তার গুমের পর যখন আমি লাশ হাতে পাই, তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমি কি করব, 3টি ছোট এতিম শিশুকে নিয়ে আমি দিকবিদিক হারিয়েছিলাম। মাননীয় স্পিকার, আজ যে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলছি, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে বাংলাদেশের 18 কোটি মানুষ, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে দীর্ঘ 17 বছর যারা রাজপথে আন্দোলন করেছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে আমার স্বামী অন্যতম ছিলেন। মাননীয় স্পিকার, আমি অনুপ্রেরণা পেয়েছি আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে।
মাননীয় স্পিকার, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেন, তারপরে আমি দেখেছি দুটি এতিম শিশুকে নিয়ে তিনি কিভাবে দেশের হাল ধরেছিলেন। মাননীয় স্পিকার, চলার পথে সাহস জুগিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি 2014 সালে ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতিও আছি। মাননীয় স্পিকার, গত 11 জুন মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপন করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে একটি যুগোপযোগী বাজেট উপস্থাপনের জন্য। আমি বিশ্বাস করি এই বাজেট দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, বৈশ্বিক অর্থনীতি, চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আলোচনা করতে হলে এই স্বল্প সময়ে সম্ভব নয়। আমি একটি বিষয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বাজেট সব সময় ঘাটতি বাজেটই হয়। কিছু লক্ষ্যমাত্রা নিয়ে ঘাটতি বাজেট করা হয়, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কল্যাণ, মন্দা মোকাবেলা ইত্যাদি। এই লক্ষ্যগুলো অর্জনের মাধ্যমে এই ঘাটতি বাজেট থেকে বের হয়ে আসতে হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। আমি যদি পিছনে তাকাই, 2005-06 অর্থ বছরে বিএনপি সরকারের শেষ অর্থ বছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.90%, যেটি 2023-24 অর্থ বছরে অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের শেষ সময় ছিল 4.055%। হঠাৎ করে এখান থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। বিএনপি অতীতেও চেষ্টা করেছে, বর্তমানেও চেষ্টা করছে। তাই 2026-27 অর্থ বছরে বাজেটে 3.60% প্রস্তাব করা হয়েছে। আমি প্রত্যাশা করি সরকার সেই টার্গেট পূরণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে 1,36,606 কোটি, যা জিডিপির 2%। শিক্ষা খাতে সবসময় বাজেট ছিল অপ্রতুল। অর্থের হিসাবে সেটি ক্রমান্বয়ে বাড়লেও জিডিপির অনুপাতে 1.5% মধ্যে স্থবির ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই বরাদ্দকে জিডিপির 2% উন্নীত করার সাহসী প্রস্তাব করেছেন। এটি নিঃসন্দেহে দক্ষ মানব সম্পদ তৈরির পথকে সুগম করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটি বাজেট আলোচনায় এমনকি ফ্যাসিস্ট আমলেও সরকারি বিরোধী দল এবং সুশীল সমাজ থেকে শিক্ষায় বাজেট বাড়ানোর দাবি তোলা হয়, কিন্তু আমাদের আজকের বিরোধী দল সেটা চান না। বিরোধী দলের একজন মাননীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, শিক্ষায় বাজেট এত কেন এবং এত টাকা কোথায় কিভাবে খরচ হবে? আমি বিনয়ের সাথে ওনাকে বলবো, আপনাকে বাজেট ডকুমেন্টের একটা ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগের ভিতরে বইগুলো মনোযোগ দিয়ে পড়বেন আশা করি, সেখানেই সব কিছু লিপিবদ্ধ করা আছে। কিন্তু ওনারা সেটা চান না, ওনারা সবসময় বাইপাস রাস্তা দিয়ে ওনারা যেতে চান। মাননীয় স্পিকার, ওনারা চান না শিক্ষিত মা, শিক্ষিত জাতি বাইপাস রাস্তা দিয়ে সহজে গন্তব্যে যাওয়া যায় জানি, কিন্তু আল্লাহর কোরআন ও নবী রাসূলের হাদিসের বাইরে বাইপাস রাস্তা দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় 26 সালের নির্বাচনে সেই টিকিট বিক্রি করতে আমরা দেখেছি। এই জাতি যদি শিক্ষিত হয় তাহলে এই টিকিট বিক্রি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি জুলাই চেতনাকে বিক্রি করে 71কে ভোলানোর যে প্রচেষ্টা সেটি বাধাগ্রস্ত হবে। এজন্যই ওনারা শিক্ষিত খাতে এত বরাদ্দ চান না। আল্লাহ পৃথিবীতে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ মানুষকে সন্তুষ্ট করতে পারেননি, আর আপনাদের আমরা কিভাবে সন্তুষ্ট করব? মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে দেশের সবচেয়ে বড় সম্পদ ও উন্নয়নের চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে। মেধাবী ও সৃজনশীল তরুণরা আগামীতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি,
চীনের সেনজান, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের মতো বাংলাদেশও বিশ্বমানের টেক হাব প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাই শিক্ষা খাতের সর্বোচ্চ বরাদ্দ প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি দক্ষিণবঙ্গের যশোরের সন্তান। আমাকে নিয়মিত সেখানে যাতায়াত করতে হয়। ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত সময় লাগে 30 মিনিট, আর ভাঙ্গা থেকে যশোর যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। বর্তমান ভাঙ্গা যশোর বেনাপোল সড়কটি মাত্র 18 থেকে 24 ফিট চওড়া এবং আঁকাবাঁকা বটে। পদ্মা সেতু থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত মহাসড়কটি 6 লেনে উন্নীত করা আঞ্চলিক ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, এই মহাসড়কটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটে সাম আপ করবেন প্লিজ। নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, মাগুরা অর্থনীতির মাইল লাইফ লাইন। আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থায় এই অঞ্চলে নতুন শিল্প কারখানা, গোদাম, হিমাগার ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। তাছাড়া আমি জানি বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানির প্রায় 90% বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ভাঙ্গা বেনাপোল 129 কিলোমিটার এই মহাসড়ককে পদ্মা এক্সপ্রেসওয়েতে ওয়ের আদলে উন্নত করা না হলে পদ্মা সেতুর সম্পূর্ণ অর্থনৈতিক সুফল দক্ষিণবঙ্গের মানুষ পাবে না। এটিকে 6 লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা রোধ হবে, যানজট দূর হবে এবং দক্ষিণবঙ্গের সাথে নিরবচ্ছিন্ন দ্রুতগতির যোগাযোগ নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, যশোর জেলার ফুল এবং তুলা উৎপাদনের জন্য বিখ্যাত। ফুল নিয়ে সেদিন কথা বলেছি, আজকে তুলা নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী খাত তৈরি পোশাকের মূল ভিত্তি হলো তুলা। দেশের শত শত স্পিনিং মিলের কাঁচামালের জন্য সরাসরি এর উপর নির্ভরশীল। প্রাচীন মসৃণ ঐতিহ্যের পর আধুনিক যুগে বাণিজ্যিকভাবে তুলা চাষ শুরু হয় স্বাধীনতার পর 1972 সালে তুলা উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে। 1976-77 সালে আমেরিকা থেকে ডেল্টা পাইন জাতের বীজ আমদানির মাধ্যমে যশোরে ব্যাপকভাবে তুলার চাষ শুরু হয়। যশোরের উঁচু ভূমি ও অনুকূল আবহাওয়া থেকে সেচ সংকটের কারণে ধান বা অন্য কোনো ফসল ভালো হতো না, সেখানে তুলা চাষ কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে। বর্তমানে যশোর সদর, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় ব্যাপকভাবে হাইব্রিড ও উপসি জাতের তুলার চাষ হচ্ছে। সেখানে 13,000-এরও বেশি কৃষক তুলা চাষে জড়িত এবং প্রায় 3,500 হেক্টর জমিতে তুলা চাষ হয়। মাননীয় স্পিকার, সম্ভাবনাময় এই খাতটির উন্নয়ন এবং যশোর অঞ্চলের তুলার উৎপাদন ও গুণগত মান বাড়াতে এবং তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। কৃষকরা সঠিক সময়ে ভালো বীজ। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ গোলাম রব্বানী, মাননীয় সদস্য, রংপুর 5। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি দয়া করে আমাকে আজকের এই সংসদে আসার তৌফিক দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার সম্মানিত জনগণকে, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং সর্বশেষ 2024-এর জুলাইয়ের রক্তক্ষয়ী সংগ্রাম এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষে একটি নির্বাচন আমরা পেয়েছি। আর সেই নির্বাচনের ফল হলো আজকের এই সংসদ, আজকের এই সরকার। তাই বক্তৃতার শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব জুলাই যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন কিংবা পঙ্গু হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন। মাননীয় স্পিকার, এই সংসদ ও এই সরকারের কাছে এদেশের মানুষের চাওয়া পাওয়াটা অনেক বেশি। মাননীয় স্পিকার, বাজেট শুধুমাত্র আয় ব্যয়ের লিখিত হিসাব নয়, বরং এটি একটি সরকারের বার্ষিক পরিকল্পনার দলিল। এটি জনসাধারণের আশা আকাঙ্ক্ষার ও স্বপ্নের বাস্তবায়ন। এটি দেশের শান্তি শৃঙ্খলা, সার্বিক নিরাপত্তা ও
উন্নয়ন এবং স্থিতিশীলতা সর্বোপরি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক মহাপরিকল্পনার নাম। 2026-27 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বাজেট নিঃসন্দেহে, যার পরিমাণ দেখানো হয়েছে 9,38,000 কোটি টাকা। এখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ওটা, এবং সম্ভাব্য আয় দেখানো হয়েছে 6,95,000 কোটি টাকা, এবং ঘাটতির পরিমাণ দেখা হচ্ছে 2,43,000 কোটি টাকা, যেটা বিগত বছরে ঘাটতির পরিমাণ ছিল 2,26,000 কোটি টাকা। গত বছরের বাজেটের তুলনায় এই বছরের বাজেট 17,000 কোটি টাকা বেশি ঘাটতির পরিমাণ। এটা নিঃসন্দেহে হালকা করে দেখার কোনো বিষয় নয়। এই বিশাল ঘাটতি কি দিয়ে পূরণ হবে? দেশীয় কোন কোন সোর্স থেকে তা হবে সুস্পষ্ট ব্যাখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি না। অনেকাংশেই বিদেশি ঋণ এবং ব্যাংক ঋণ দিয়েই এটা পূরণ করার চেষ্টা করা হবে। সুতরাং আমি মনে করি এই রাজস্ব আদায়টা একটি বড় চ্যালেঞ্জ। এরপরেও আমাদের দেশে রয়েছে কর ফাঁকি এবং অনিয়মিত কর প্রদান ইত্যাদি। এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি এখানে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে 3,75,000 টাকা, যেটা গত বছর ছিল 3,50,000 টাকা। আমি মনে করি বর্তমান বাস্তবতায় এটিকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা উচিত বলে আমি মনে করি। এখানে আরো লক্ষণীয় যে অনেক ব্যবসায়ী, অনেক চাকরিজীবী করের আওতাভুক্ত নন, অথচ সামান্য বেতনের স্কুল মাদ্রাসার শিক্ষকেরা করের আওতাভুক্ত। সুতরাং জানতে ইচ্ছা করে যারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, ডাক্তারগণ, আইনজীবীগণ, বড় বড় ব্যবসায়ীগণ, তারা কি সবাই করের আওতাভুক্ত কিনা এবং তারা কি সিস্টেমে কর দিয়ে থাকেন। সর্বোপরি যে কথাটা বলতে চাই সেটা হলো এই বাজেটে আরো অসঙ্গতি আছে, যেটা হলো আমরা দেখেছি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগে বরাদ্দ রাখা হয়েছে মাত্র 2,908 কোটি টাকা, যা আমার কাছে মনে হয় এটা একটা অপ্রতুল। এখানে শিক্ষা খাতে আমরা দেখতে পাচ্ছি ধরা হয়েছে 52,598 কোটি টাকা, এবং এটা বিশ্লেষণ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষায় 21,441 কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 20,835 কোটি, কারিগরি ও মাদ্রাসা শাখায় 6,723 কোটি। মাদ্রাসা বিভাগের এই বরাদ্দটাও অপ্রতুল বলে আমি মনে করি। সেই সাথে এই হিসাবের মধ্যেও কিছু গড়বড় আছে, যোগ করলে দেখা যায় যে হিসাবটা অসামঞ্জস্যপূর্ণ। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দিলে শেষ করতে পারবো, প্লিজ। মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিট দেওয়া হয়েছে, সমাপ্ত করুন প্লিজ। 2 মিনিট দিলে ভালো হয়। একটু দেয় তো আপনাদের হুইপ দেয়, আমি দিই না তো। 1 মিনিটে শেষ করেন। জি মাননীয় স্পিকার, আমি রংপুর বিভাগ থেকে নির্বাচিত একজন, যে বিভাগটি সবসময় অবহেলিত। রংপুর এলাকা হলো কৃষি প্রধান এলাকা, কিন্তু এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নেই। অন্যান্য বিভাগীয় শহরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, একাধিক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু রংপুরে তা নাই। এই জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি। আমার উপজেলায় ব্যাপক সবজি চাষ হয় এবং হাড়িভাঙ্গা আম চাষ হয়, এগুলি সংরক্ষণের জন্য কোনো কোল্ড স্টোর নেই, এই কোল্ড স্টোরের দাবি জানাচ্ছি। কৃষিভিত্তিক এলাকা হিসেবে সেখানে কৃষি শিল্প গড়ে তোলার দাবি জানাচ্ছি, একটা ইপিজেড তৈরির দাবি জানাচ্ছি। সেই সাথে আমার উপজেলা লেভেলে কোনো কলেজ সরকারি নাই, অথচ 1970 সালের 2টি বড় বড় কলেজ আছে, সেটিকে বাদ দিয়ে ইউনিয়ন লেভেলের একটি কলেজকে সরকারি করা হয়েছে। আমি এই কলেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, সদস্য ফরিদপুর 4। মাননীয় সদস্য শওকতারা আক্তার, মহিলা আসন 33, সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রাহিম। মাননীয় স্পিকার,
আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানকে, যিনি আজ এই মহান সংসদে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের জন্য বাংলাদেশের বাজেটের মোট আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা, যা গত 2025-26 অর্থ বছরের বাজেটের তুলনায় প্রায় 19% বেশি এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। আমি মনে করি এবারের বাজেট হবে যুবোপযোগী এবং গণমুখী বাজেট, যা 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট বক্তৃতায় বিশেষভাবে পিছিয়ে পড়া নারী ও শিশুদের কথা উল্লেখ করতে চাই। বর্তমান সরকার সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার লক্ষ্যে তাদের একটি ডাটা তৈরি করছে, যা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ সুবিধা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, দেশের অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার VWB কার্যক্রমের আওতায় সারা দেশে 493টি উপজেলা, 4,586টি ইউনিয়নে 10,40,000 নারীকে মাসে 30 কেজি হারে চাল ও পুষ্টি চাল প্রদান করছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার পথশিশু ও ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমান দেশের 17টি জেলায় 33টি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত করছে এবং জুলাই আন্দোলনে শহীদ শিশুর পরিবার এবং আহত শিশুদের প্রণোদনা কার্যক্রম চলমান রেখেছে। মাননীয় স্পিকার, বর্তমান বাজেটে সাধারণ মানুষের জীবন মান ব্যয় কমাতে 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য উৎসে কর কমানোর সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়। এর সুফল জনগণ সরাসরি ভোগ করবে বলে আমরা আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটে বলা হয়েছে শিক্ষা হবে সকলের অধিকার। সেই লক্ষ্য পূরণের লক্ষ্যে মেয়েদের বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ প্রস্তাব করা হয়েছে, যা প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, এবারের বাজেটে শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দের কথা বলা হয়েছে, যা জিডিপির 2% উন্নীত করে সর্বমোট 1,36,606 কোটি টাকা। মাননীয় স্পিকার, একই সঙ্গে ইলেকট্রিক গাড়ি, চার্জিং স্টেশন, ল্যাপটপ, কম্পিউটার, চিকিৎসা যন্ত্রপাতি কর ছাড়ের উদ্যোগ শুধু ভোক্তাদের স্বস্তি বয়ে আনবে না, বরং দেশীয় শিল্পের বিকাশ, প্রযুক্তি নির্ভর উৎপাদন বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে আমদানি নির্ভরতা কমবে, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে এবং বাংলাদেশ একটি প্রযুক্তি নির্ভর ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, দীর্ঘ 11 বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণাও সময় উপযোগী সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি এই বাজেট শুধু রাজস্ব ও ব্যয়ের হিসাব নয়, এটি স্বপ্নের বাংলাদেশ নির্মাণের রোডম্যাপ।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান সেথা মুক্ত। মাননীয় স্পিকার, এই বাজেট ভয়শূন্য, জ্ঞান ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনেরই অঙ্গীকার বহন করেছে। মাননীয় স্পিকার, পরিশেষে আবারও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে। জনগণের কল্যাণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি গঠনের লক্ষ্যে প্রণীত এই বাজেটকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। করব গাছ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাজেট সেই অঙ্গীকার বাস্তবায়নেরই শক্তিশালী ভিত্তি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য কুড়িগ্রাম ৪। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এবং আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম ৪, যেহেতু এই এলাকা একটি নদী বেষ্টিত এলাকা, তাই এই এলাকার মানুষের কথা আপনি মনে রেখেছেন এবং কোদালকাঠির কথা আপনি সেদিন বলেছিলেন, তাই তারা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছে। আমি আজকের এই মহান সংসদে আপনাকে তাদের এই ধন্যবাদ পৌঁছে দিতে যাচ্ছি। মাননীয় স্পিকার, কৃষি উন্নয়নের আমার এলাকাটি একটি কৃষি ভিত্তিক এলাকা এবং নদীমাতৃক একটি এলাকা, তাই এখানে শতকরা 90 থেকে 95% মানুষ কৃষি নির্ভরশীল। আজকের যে বাজেট উপস্থাপিত হয়েছে কৃষি উন্নয়নে, আমরা লক্ষ্য করছি সদিচ্ছার অভাব আমার কাছে পরিগণিত হয়েছে। কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে 43,335 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে সংসদীয় বাজেটের যার পরিমাণ ছিল 37,126 কোটি টাকা। কৃষি খাতে বরাদ্দ তেমনও বাড়ানো হয়নি, 6,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। কৃষিকে বাণিজ্যিক করার লক্ষ্যে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের গুরুত্ব অত্যন্ত বেশি। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতি এবং শিল্পের কাঁচামাল সরবরাহ এবং দরিদ্র হ্রাসে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাজেট কৃষি খাতে পর্যাপ্ত বরাদ্দ না দিলে অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখা দিবে। কৃষি খাতে পর্যাপ্ত বরাদ্দ না পেলে সার, বীজ, সেচ, কৃষিযন্ত্র এবং গবেষণা খাতে সহায়তা কমে যেতে পারে। ফলে কৃষকদের উৎপাদন খরচ বাড়বে এবং কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। দেশের খাদ্যশস্য উৎপাদন পর্যাপ্ত না হলে খাদ্য ঘাটতি সৃষ্টি হতে পারে। তখন সরকারের অধিক পরিমাণ খাদ্য আমদানি করতে হবে, যা বৈদেশিক মুদ্রার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। সেই সাথে কৃষি উৎপাদন কমে গেলে বাজারে খাদ্য সরবরাহ হ্রাস পাবে। ফলে চাল, গম, শাক সবজি, ডাল, মাছ, অন্যান্য কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে, যা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দেবে। মাননীয় স্পিকার, আজকে আমি আমার এলাকার বিশেষ করে ঈদুল আজহার সময় দীর্ঘ সময়ে দেখা গেছে বিদ্যুৎ 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ থেকেছে। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে শরণাপন্ন হলে, যদিও উনি আজকে নাই, আমি শরণাপন্ন হওয়ার পরে দেখা গেছে কিছুটা উন্নতি উনি করতে সক্ষম হয়েছেন। আমি বলতে চাই যে আমার এলাকা একটি জামালপুর থেকে অত্যন্ত একটি দূরত্বপূর্ণ জায়গায় আমার এলাকাটি অবস্থান করে। তাই আপনার মাধ্যমে বলতে চাই, আমার এলাকায় বিদ্যুতের উন্নয়নের জন্য যথোপযুক্ত বিদ্যুৎ মন্ত্রীর মাধ্যমে ব্যবস্থা নিলে ওই এলাকার মানুষ চিকিৎসা থেকে শুরু করে সকল বিষয়ে তাদের উন্নতি সাধিত হবে। আমি এখানে আমার এলাকার কিছু কথা বলতে চাই। আমার এলাকায় চিলমারি থেকে রৌমারি পর্যন্ত একটি সেতুর কথা আমি বলেছি, যেখানে 9টি জেলা
চিলমারি থেকে রৌমারি পর্যন্ত এই রাস্তায় ঢাকা পর্যন্ত যে যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হবে সেটির কারণে দূরত্ব অনেক কমে যাবে, 1-150 কিলোমিটার কমে যাবে, সময় বাঁচবে, মানুষের অর্থনৈতিক খরচ থেকে তারা রক্ষা পাবে এবং সেই সাথে সিলেটের সাথে প্রায় 150 কিলোমিটার রাস্তা আমাদের কমে যাবে। তাই যেহেতু রৌমারী ও রাজীবপুরের কুড়িগ্রাম জেলা শহর, সেখানে তাদেরকে যেতে হয় এবং আজকের এই যদি সেতুটি হয় তাহলে তারা এই সহজেই তাদের এই জেলা শহরে যেতে পারবে। এটি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় সেতুমন্ত্রীকে জানাতে চাই। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন, আমার এলাকার আরও দু একটি কথা আমি বলতে চাই। যেহেতু রৌমারী সদরটি একটি দাঁতভাঙ্গা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত এবং বক্সিগঞ্জ পর্যন্ত একটি রাস্তা আছে, এই রাস্তাটি রৌমারী বাজারের ভিতর দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়। এই রাস্তাটিকে যদি আমরা বাইপাস একটি রাস্তা করতে পারি তাহলে এই যানজট থেকে মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন আপনি। আমার রৌমারী এলাকাটি বিশেষ করে রৌমারী সদর ইউনিয়ন এটিকে পৌরসভা হিসেবে ঘোষণার জন্য ইতিপূর্বে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে কথা দিয়েছিলেন এবং এই বিষয়ে বোধহয় দাপ্তরিকভাবে কিছু কাগজপত্র আমাদের অগ্রগামী করা আছে। যদি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই রৌমারীকে একটি পৌরসভায় উন্নীত করা হয় তাহলে ওই এলাকার মানুষের জীবন মানের উন্নত হবে এবং তারা সকল পৌরসভার সুবিধা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমার এলাকায় একটি খাদ্য গোডাউন আছে, সেই খাদ্য গোডাউনে 2টি গোডাউন আছে, 650 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন, যাতে ওই এলাকার খাদ্য গোডাউনে ধারণ ক্ষমতা সম্পন্ন হয় না। তাই ওই খাদ্য গোডাউনে 1000 মেট্রিক টন একটি গোডাউন তৈরি করার মতো স্পেস আছে, জায়গা আছে। তাই আপনার মাধ্যমে খাদ্যমন্ত্রী থেকে জানাতে চাই যে একটি খাদ্য গোডাউন নির্মাণ করে ওই এলাকার খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করার জন্য আপনার প্রতি বিশেষ করে অনুরোধ রাখছি। প্রশাসনিক দিক এবং মাদক নিয়ন্ত্রণের জন্য আবার একটি জল থানা আছে ঢুসমারা, এই জল থানাতে একটি স্পিড বোর্ডের প্রয়োজন এবং চিলমারী উপজেলায় মাদক নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার জন্য একটি পুলিশ ভ্যানের প্রয়োজন। আমি আপনার মাধ্যমে এই ব্যবস্থাগুলোকে করে নিতে চাই এবং এটি যদি করা হয় তাহলে আইন শৃঙ্খলা একটি সহজলভ্য হবে এবং মানুষ সহজেই যাতায়াত করতে পারবে। বিশেষ করে রৌমারী একটি মাদকের সাম্রাজ্য হিসাবে পরিগণিত হচ্ছে। আমি প্রশাসনের দিকে দৃষ্টি রাখার জন্য আপনার মাধ্যমে একটি নোটিশ দেব এবং আপনি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 3। নাই? পরবর্তী বক্তা মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা 10। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের বাজেট বক্তব্যে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা নবীন যারা সংসদ সদস্য, বাজেটের উপর খুব একটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। যাহা যতটুকু মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে শুনেছি, কিছু শ্রবণ করেছি, কিছু ভুলে গিয়েছি। বাজেট বক্তব্য শুনে নিজের নির্বাচনী এলাকায় গিয়েছি। নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পরে জনগণের যেটা অনুভূতি সেটা দেখেছি চমৎকার। বাজেট একটি সারা
30 দিন রোজা রেখে যেমন ঈদের নতুন জামা ক্রয় করে, জনগণও তেমনি অপেক্ষায় থাকে বাজেট তাদের জন্য কি সুযোগ সুবিধা দিয়েছে। আমরা জনগণের যে প্রতিক্রিয়া আমি দেখেছি, জনগণ অত্যন্ত খুশি, তাদের কোনো এই বাজেট নিয়ে নেগেটিভ কোনো প্রতিক্রিয়া নেই। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বাজেট যিনি প্রণয়ন করেছে মাননীয় অর্থমন্ত্রী, আমি ওনাকে যেভাবে জানি, আমি ওনাকে যেভাবে চিনি, উনি যে পাড়ার বাসিন্দা আমিও সেই পাড়ার একজন বাসিন্দা, ওই এলাকার ছোট্ট ছাত্রদলের একজন কর্মী ছিলাম, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে ওনার পিছনে হাঁটতাম। উনি যখন শুক্রবারে মসজিদ থেকে যেত, ওনার পিছনে পিছনে হাঁটতাম। উনি অত্যন্ত জ্ঞান গর্ব মানুষ, ওনার জ্ঞানের পরিধি অনেক বেশি। উনি ছোট ছোট করে কথা বলতো, আমরা শুনতাম। সে 90 দশকে চট্টগ্রাম চেম্বারের সভাপতি হিসাবে আমি ওনাকে চিনি। পরবর্তীতে চিটং স্টক এক্সচেঞ্জের মাননীয় চেয়ারম্যান হিসাবে ওনাকে চিনি। সুতরাং উনি যে বাজেট দিয়েছে সেটা নিঃসন্দেহে ব্যবসায়ী বান্ধব বাজেট। উনি যে বাজেট দিয়েছে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনগণকে দেওয়া 31 দফার সাথে মিল রেখে যে বাজেট দিয়েছে সেটার প্রতিক্রিয়ায় জনগণ দেখিয়েছে জনবান্ধব এই বাজেট। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উনি দেওয়ার চেষ্টা করেছে, যেটাতে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা হয়েছে বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, আমার দেখা, আমরা হয়তো ছোট ছিলাম, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রীর বাজেট আমরা খুব একটা ভালোভাবে বলতেও পারবো না, মূল্যায়ন করতে পারবো না। তবে ব্যাট নিয়ে আমার একটি অভিজ্ঞতা আছে। 91 সালে যখন প্রথম ব্যাট প্রয়োগ করেছিল সাবেক অর্থমন্ত্রী সাহেব, আমি ব্যাটের বিরুদ্ধে একটা মামলা করেছি, আমি বাদী। তার মানে ব্যাট সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না। যে ব্যাট দিয়ে আজকে আমাদের দেশের অর্থনীতি চলমান আছে, তেমনি আজকের অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছে এটাও প্রশংসনীয়। আমাদের মাননীয় বিরোধী দল এই বাজেটকে একটি উচ্চবিলাসী বাজেট মনে করেছে, বড় বাজেট হয়েছে। ওনাদেরকেও ধন্যবাদ, কারণ ওনারা তো আমাদের তুলনায় ছোট দল, এই জন্য ওনাদের কাছে মনে হয়েছে এটা বড় বাজেট। আমরা যেহেতু বড় দল, আমাদের স্বপ্নও বড়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে কমান্ডার, ওনার স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন দেখেছে। ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় অর্থমন্ত্রী একটি বড় বাজেট দিয়েছে। ইনশাল্লাহ আমাদের এই বাজেট বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সামর্থ্য হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় সংসদের, আমাদের মাননীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে আমি আমার আরেকটি অভিজ্ঞতার কথা বলছি। আমি 2008 সালের নির্বাচনে একজন বিনা ভোটের তথাকথিত অর্থমন্ত্রীর বিপরীতে আমি নির্বাচন করেছিলাম কুমিল্লা 10 আসন থেকে। সেই অর্থমন্ত্রী দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার করেছে মাননীয় স্পিকার, এটা দিয়ে বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, সামরিক যে কোনো একটা ব্যয় মেটানো সম্ভব বলে আমি মনে করি। তাহলে আমাদের মাননীয় সাইফুর রহমান সাহেব, তিনিও অর্থমন্ত্রী ছিলেন, ফ্যাসিস্ট আমলের যার কথা বলছি তিনিও অর্থমন্ত্রী। আজকে আমরা আরেকজন ব্যবসা বান্ধব, ব্যবসায়ী বান্ধব এবং অভিজ্ঞ অর্থমন্ত্রীর দেওয়া বাজেট জাতিকে পথ দেখাবে, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে বলে
আমি বিশ্বাস করি। পাশাপাশি তর্কের খাতে বিরোধিতার খাতে বিরোধিতা না করে আমার ছোট্ট একটি প্রস্তাব আছে, বাজেট পাশের পূর্বে মাননীয় অর্থমন্ত্রী যদি প্রবাসীদের কল্যাণে শ্রমবাজার এ বিষয়ে, আমরা যেহেতু হাটে ঘাটে মাঠে আঞ্চলিক রাজনীতি করি, আমাদেরকে কিছু আঞ্চলিক সমস্যা এবং আমাদের জনগণের সমস্যা জানতে হয়, বুঝতে হয়। সে আলোকে প্রবাসীদের বিষয় যদি মাননীয় অর্থমন্ত্রী একটু নজর দিলে আমার মনে হয় আমাদের অর্থনীতির চাকা একটু সচল হবে। এই আশা, এই প্রত্যাশা আমি। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি দয়া করে আরো 2 মিনিট বলতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে আজকে সিরিয়াল পাবো এটা জানতাম না। এরপর যে কথা বলছি, মাননীয় স্পিকার, বিভিন্ন সময় বক্তব্য রেখেছি, নোটিশ দিয়েছি নিজের এলাকার বিষয়গুলি নিয়ে, এখনো তেমন সাড়া পাইনি। বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয়দের আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছি এলাকার কিছু উন্নয়নের জন্য, এলাকার কিছু সমস্যার জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমার নোয়াখালী রোডের বাগমারা নামক একটি স্থান। আমাদের নোয়াখালী কুমিল্লা এমপিরা 2 ঘন্টায় কুমিল্লা যায়, কিন্তু নোয়াখালী যেতে আরও 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে। এই বিষয়টা আমার 50 বছরের পুরনো থানা, সেখানে ফায়ার সার্ভিসের কথা বলেছিলাম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছে পুলিশের গাড়ি নাই। এরকম কিছু কিছু জিনিস চেয়েছি, যদিও আমরা এটার পিছনে তো কিছু তদবির করতে হয়। 60 দিন মাননীয় স্পিকার আপনার সংসদে নিয়মিত ছাত্র হিসাবে উপস্থিত ছিলাম, 60 দিন এলাকায় ছিলাম। মন্ত্রণালয়ে যাওয়ার বা মন্ত্রীদের কাছে পদ পরিচিত হওয়ারও তেমন সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়রা আছেন, ওনারা যদি আমাদেরকে নবীন এমপি হিসাবে, নতুন ছাত্র হিসাবে একটু যদি অগ্রাধিকার দেয়, কৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে কথা বলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকেও আপনার মাধ্যমে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস, গাইবান্ধা 5, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একজন বীর মুক্তিযোদ্ধা প্রাইমারি স্কুল টিচার, কৃষকের সন্তান। মাননীয় স্পিকার, বাজেট কোনো দলের নয়, বাজেট সরকারের বা জনগণের। অতীতে বাজেট পেশের পরপরই সরকারি দল স্বাগত মিছিল করেছে, বিরোধী দল প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে। সংসদের ভেতরে বাইরে সরকারি দল বিরোধী দল পরস্পর বিপরীত কথা বলবেই, এটাই গণতন্ত্রের চরিত্র। জি হুজুর করা বিরোধী দলের রাজনৈতিক বৈশিষ্ট্য নয়। ধান মানতে শিবের ঈদগাঁও বাজেট বক্তৃতা নয়। আমরা সরকারকে ফেল বা ব্যর্থ করাতে চাই না। আমরা সরকারকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত, গতিশীল রাখতে চাই বলেই কঠোর সমালোচনা করি। এটাই আমাদের সংসদীয় অধিকার, দায়িত্ব, কর্তব্য। আমরা বিশ্বাস করি দেশের উন্নয়ন বাড়াতে হলে উন্নয়ন বাজেট বাড়াতে হবে এবং সেজন্য স্বাভাবিকভাবেই রাজস্ব বৃদ্ধি করতে হবে। তবে জনসাধারণের সহনীয় মাত্রায় থাকতে হবে। উন্নয়নের বাধা হচ্ছে অস্বচ্ছতা, অদক্ষতা, দুর্নীতি, ঋণখেলাপি, অতিরিক্ত সুদের হার। আমলাতান্ত্রিক জড়িততার কারণেই বিদেশি বিনিয়োগকারীদের অর্থ পাইপলাইনে পড়ে থাকে এবং হাজার হাজার কোটি টাকার সুদ তারা বিদেশে পাচার করে। এবারের বাজেটও আমাদের সুদ পরিশোধ করতে পারে 1,70,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমার মনে হয়েছে মাননীয় অর্থমন্ত্রী
জাতিকে অন্ধকারে রেখে নিজেকে বাহাবা নিতে চান নাই, বরং বাজেট বক্তৃতা তিনি অনেক সত্য কথাকে সত্য হিসেবে স্বীকার করেছেন এবং অর্থনীতির ক্ষেত্রে ভয়াবহ চিত্র তুলে ধরে জাতিকে সতর্ক করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই। মাননীয় অর্থমন্ত্রী স্বীকার করেছেন রাজস্ব খাতের দুর্বলতা আমাদের অর্থনীতির একটি গভীর সমস্যা, অর্থাৎ সরকারের আয় বাড়ানোর সক্ষমতা যথেষ্ট শক্তিশালী নয়। 2025-26 সালের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 5,88,000 কোটি টাকা, সেখানে মাত্র 10 মাসে আদায় হয়েছে 3,82,896 কোটি টাকা, আর 2,06,000 কোটি টাকা 2,06,896 কোটি টাকা অনাদায়ী রয়েছে। এতে বোঝা যায় আমাদের রাজস্ব আয়ের যথাযথ দক্ষতা নাই। মাননীয় অর্থমন্ত্রী আরও বলেছেন, শুধু সম্পদ আহরণই নয়, বরং বাজেট বাস্তবায়নের সক্ষমতাও তো ঘাটতি রয়েছে। অর্থাৎ সরকারের আয় অর্থাৎ রাজস্ব বাড়ানোর সক্ষমতা কম এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতা কম। এটা মাননীয় অর্থমন্ত্রী শুধু এই 26 সালে সরকারকে মিন করেননি, অতীতের সরকারগুলো এভাবে চিহ্নিত করেছেন। 2025-26 অর্থ বছরের বরাদ্দ ছিল 7,97,000 কোটি টাকা। জুলাই এপ্রিল 10 মাসে ব্যয় হয়েছে মাত্র 60% এবং বাস্তবায়ন হয়েছে মাত্র 40.7%। এখানেও সরকারের ব্যর্থতার প্রমাণ চিত্র তিনি তুলে দিয়েছেন। এই অভিজ্ঞতা আমাদেরকে মনে করিয়ে দেয় যে কেবল উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করাই যথেষ্ট নয়, রাজস্ব আহরণ, ব্যয় পরিকল্পনা এবং বাজেট বাস্তবায়নের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে ভারসাম্য নিশ্চিত করা প্রয়োজন। 2005 এবং 6 সালে রাজস্ব জিডিপি অনুবাদ ছিল 8.2 এবং 18 বছর পরে 2023 থেকে 2024 সালের রাজস্ব জিডিপি অনুবাদ 8.2, অর্থাৎ 17 বছরে আমাদের জিডিপি কোনো বৃদ্ধি পায় নাই। এটা আমাদের জাতীয় দুর্বলতা, সরকারি দুর্বলতা। মাননীয় অর্থমন্ত্রী জাতিকে সতর্ক করে বলেছেন, আমরা কত গভীর খাদে পড়ে আছি। চাটুকারিতা, স্তুতিবাক্য, সমালোচনা, উপহাস করে এই গভীর খাদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয়। দ্রুত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, ঐক্যবদ্ধ পরিকল্পনা, ঐক্যবদ্ধ পদক্ষেপ এবং ঐক্যবদ্ধ বাস্তবায়ন প্রয়োজন। 2025-26 সালে অর্থ বছরে খিলাফি ঋণের পরিমাণ ছিল 6,40,000 কোটি টাকা, যা বর্তমানে বাজেটে প্রায় 2/3। 2024 সালে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 8,12,000 কোটি টাকা, আভ্যন্তরীণ ঋণ ছিল 10,77,000 কোটি টাকা। এই মিলে 2024 সালেই আমাদের জাতির হারে ঋণ ছিল 18,08,892,000 কোটি টাকা, অর্থাৎ আমাদের বর্তমান বাজেটের দ্বিগুণ শুধু ঋণই ছিল। এই জন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে বাংলাদেশে ঋণ গ্রহণের ধারণ। ধন্যবাদ মাননীয় সদস্য। আজান পড়ে গিয়েছে, সুতরাং আজান পড়ে গিয়েছে, অসুবিধা হবে না? জি বলুন, 2 মিনিট বলুন। জাতি পুনর্গঠনে, জাতির উন্নয়নে কর্মদক্ষ, সৃজনশীল, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেমী, সৎ ও যোগ্য নাগরিক তৈরি করতে হলে শিক্ষার গুণগত মান, অবকাঠামোর উন্নয়ন, শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে, ধর্মীয় শিক্ষার বাধ্যতামূলক করতে হবে। এই জন্য প্রাইমারি স্কুলগুলোকে অবশ্যই একজন ফাজিল পাস শিক্ষক দিতে হবে এবং যেখানে অন্য ধর্মের শিক্ষার্থী রয়েছে সেখানে অন্য ধর্মের শিক্ষকও দিতে হবে। মাননীয় স্পিকার, আমি দাবি করছি প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক যারা রয়েছে তাদের দশম গ্রেডে উন্নতি করার জন্য। এর কারণ অষ্টম শ্রেণী পাস একজন ড্রাইভারের বেতন 12তম গ্রেডে রয়েছে, স্নাতক পাস একজন প্রাইমারি শিক্ষকের বেতন সেখানে 13তম গ্রেডে রয়েছে, স্নাতক পাস হাই স্কুলে একজন শিক্ষকের বেতন 10ম গ্রেড, স্নাতক পাস একজন সাব ইন্সপেক্টর বেতন 10ম গ্রেড, একজন HSC পাস ইউনিয়ন সেক্রেটারির বেতন 10ম গ্রেড। সেক্ষেত্রে স্নাতক পাস একজন প্রাইমারি সহকারী শিক্ষকের বেতন অবশ্যই 10ম গ্রেড হওয়া বাঞ্ছনীয়। মাননীয় স্পিকার, এই জন্য দাবি করছি অবিলম্বে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন 10ম গ্রেডে উন্নতি করা হোক এবং যে সমস্ত বেসরকারি প্রাইমারি স্কুল রয়েছে প্রায় 35,000-এর ঊর্ধ্বে তাদেরকে সরকারিকরণ হোক। মাননীয় স্পিকার, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা সবাই জানি, আমরা
এই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিচ্ছি, আমরা ভাতা দিচ্ছি, কিন্তু এবারের বাজেটে শুধু খেতাবদারি বীর মুক্তিযোদ্ধাদের ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করা হয়নি। এই জন্য আমি দাবি করছি সকল মুক্তিযোদ্ধাদের জন্য ৫,০০০ টাকা সম্মানীয় ভাতা বৃদ্ধি করা হোক। স্পিকার, আমার এলাকায় আর বীর নিবাস, আমাদের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সকলের জন্য বীর নিবাস বাস্তবায়ন করা হোক, এবং জুলাই যোদ্ধাদের জন্য যারা শহীদ হয়েছে পঙ্গুত্ব পরকে তাদের জন্য জুলাই বীর নিবাস বাস্তবায়ন করা হোক। মাননীয় স্পিকার, দ্বিতীয় যমুনা ব্রিজ আমাদের গাইবান্ধা জেলার বালাসী অথবা ফুলছড়িতে হতে হবে, যাতে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।